আমরা এখানে এই মুহূর্তে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এইখানে পৌঁছানোর পেছনের আসল গল্পটা কি? না, এটা মানব ইতিহাসের গল্প না। এটা তার থেকেও অনেক বড়, অনেক পুরনো এক কাহিনী। চলুন আজ আমাদের সেই মহাজাগতিক গল্পটাই জানা যাক। কথাটা একবার ভাবুন তো, আমাদের শরীরের প্রত্যেকটা পরমাণু যা দিয়ে আমরা তৈরি, তা একসময় ছিল মহাকাশে ভেসে বেড়ানো ধুলো আর গ্যাসের মেঘ। তার মানে আমাদের সদার ভেতরেই আস্ত একটা মহাবিশ্বের ইতিহাস লেখা আছে। আমরা প্রত্যেকেই মহাজাগতিক। তো ঠিক কী সেই মহাকাব্যিক গল্প? কোথা থেকেই শুরু হলো? চলুন এই অসাধারণ যাত্রার এক একটা ধাপে পা রাখি। আচ্ছা, গল্পের প্রথম পর্ব শুরু করা যাক। আমাদের পরমাণুগুলো কোথা থেকে এলো তা জানতে হলে ফিরে যেতে হবে একেবারে শুরুতে, মানে একেবারে বিগিনিংয়ে। ভাবুন তো, প্রায় ৫০০ কোটি বছর আগে যেখানে আজ আমাদের সৌরজগৎ, সেখানে ছিল শুধু গ্যাস আর ধুলোর এক বিশাল মেঘ। বিজ্ঞানীরা একে বলেন সৌর নীহারিকা। কিন্তু এই শান্ত ভাসমান মেঘটা হঠাৎ করে কেন দলা পাকাতে শুরু করলো? কেন এটা থেকে আমাদের সূর্য তৈরি হলো? নিশ্চয়ই কোনো একটা শক্তি একে ধাক্কা দিয়েছিল, তাই না? সেই ট্রিগারটা কি ছিল? এখানেই আমাদের প্রথম রহস্য। আমাদের সূর্যের জন্মটা জানেন, ঠিক যেন এক গোয়েন্দা গল্পের মতো। বিজ্ঞানীরা এর সমাধান খুঁজছেন মহাজাগতিক ক্লু বা সূত্র ধরে। আর সেই সূত্রগুলো কথাই লুকিয়ে আছে পৃথিবীতে এসে পড়া বহু পুরানো সব উল্কাপিণ্ডের ভেতরে। তো এই রহস্যের সমাধানে বিজ্ঞানীরা মূলত দুটো তত্ত্বের কথা বলেন। একটা হলো খুব কাছে পিঠে কোনো তারা ফেটে গিয়েছিল, মানে একটা সুপারনোভা হয়েছিল, আর সেই বিস্ফোরণের ধাক্কাতেই আমাদের এই সৌর নীহারিকাটা দলা পাকাতে শুরু করে। এর প্রমাণ কি? প্রমাণ হলো কিছু উল্কাপিণ্ডে পাওয়া তেজস্ক্রিয় আয়রন 60। আচ্ছা, আর একটা তত্ত্ব বলছে না, সুপারনোভা নয়, একটা বিশাল উলফ রাইট তারার প্রচণ্ড সৌরঝড় এই কাণ্ডটা ঘটিয়েছে, আর তার সই বা সিগনেচার হিসেবে রেখে গেছে অ্যালুমিনিয়াম 26। এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই দুটো জিনিসই কিন্তু উল্কাপিণ্ডে পাওয়া গেছে। মানে আমাদের হাতে দুটো ক্লু আছে, কিন্তু আসল কারণটা কি, সেই রহস্যটা আজও সমাধান হয়নি। বেশ, সূর্যের তো জন্ম হলো। এরপর শুরু হলো গ্রহদের তৈরির পালা। আর আমাদের পৃথিবীর জন্ম হয়েছিল সে এক প্রচণ্ড বিশৃঙ্খল আর ধ্বংসাত্মক সময়ের মধ্যে দিয়ে। এই টাইমলাইনটার দিকে একটু তাকান। প্রায় ৪৬০ কোটি বছর আগে গ্রহ তৈরির প্রক্রিয়া শুরু হলো। এর ঠিক পরে, মানে প্রায় ৪৫০ কোটি বছর আগে, থিয়া নামের মঙ্গল গ্রহের আকারের একটা বিশাল বস্তু এসে পৃথিবীকে সজোরে ধাক্কা দিল। সংঘর্ষটা এতটাই ভয়াবহ ছিল যে এর ফলেই তৈরি হয় আমাদের চাঁদ। আর এর পরেও শান্তি নেই। প্রায় ৪০ কোটি বছর ধরে চলল গ্রহাণু আর ধূমকেতুর অবিরাম বর্ষণ, যা আমাদের এই শুকনো পাথুরে গ্রহে প্রথম জল নিয়ে আসে। একটা বড় প্রশ্ন হলো, পৃথিবীতে এত জল এলো কোথা থেকে? বহুদিন ধরে ভাবা হতো ধূমকেতুরাই এই জল এনেছে। কিন্তু একটা সমস্যা আছে। ধূমকেতুর জলে ভারী জল বা ডিউটেরিয়ামের পরিমাণ পৃথিবীর জলের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। এই রাসায়নিক অমিলের কারণে ধূমকেতুর তত্ত্বটা আর টিকছে না। তাহলে জল এলো কোথা থেকে? উত্তরটা পাওয়া গেল যখন বিজ্ঞানীরা গ্রহাণু বেল্টের গ্রহাণু পরীক্ষা করলেন। দেখা গেল সেইগুলোর জলের রাসায়নিক গঠন আমাদের সমুদ্রের জলের সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। তার মানে আমাদের এই যে এত সাগর মহাসাগর, এগুলো আসলে লক্ষ লক্ষ গ্রহাণুর দান। জল তো এলো, কিন্তু সেই নিষ্প্রাণ জলে প্রাণের সঞ্চার হলো কিভাবে? এটাই আমাদের গল্পের সবচেয়ে গভীর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজ্ঞানীরা মনে করেন প্রাণের শুরু হয়েছিল গভীর সমুদ্রের তলায়, অ্যালকালাইন ভেন্ট নামের এক বিশেষ জায়গায়। এগুলো হলো সমুদ্রতলের লম্বা লম্বা ফাটল, যেখান থেকে উষ্ণ, ক্ষারীয় আর খনিজ সমৃদ্ধ জল বেরিয়ে এসে ঠান্ডা জলের সঙ্গে মেশে। এই জায়গাগুলোই ছিল প্রাণের জন্য এক আদর্শ আঁতুড়ঘর। প্রাণের এই রেসিপিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যখন উষ্ণ, ক্ষারীয় জল ঠান্ডা, অম্লীয় সমুদ্রের জলের সঙ্গে মেশে, তখন খনিজ পদার্থের এক ধরনের চিমনি তৈরি হয়। এই চিমনিগুলোর মধ্যে কোষের আকারে লক্ষ লক্ষ ছিদ্র থাকে। ছিদ্রগুলোর ভেতরে আর বাইরে রাসায়নিক পদার্থের পার্থক্যের কারণে এটি প্রাকৃতিক শক্তি প্রবাহ তৈরি হয়, ঠিক যেমনটা একটা ব্যাটারিতে হয়। আর এই শক্তি সরল জৈব অণুগুলোকে জুড়ে দিয়ে প্রথম কোষ বা প্রাণের জন্ম দেয়। ভাবা যায়?
আমাদের গল্পে এটা তো পরিষ্কার যে মহাবিশ্ব জীবন সৃষ্টি করতে পারে, কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। যে মহাবিশ্ব সৃষ্টি করে সেই মহাবিশ্বই কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটা হলো গামা রে বার্স্ট বা জিআরপি। যখন একটা বিশাল নক্ষত্র মরে গিয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়, তখন তার জন্মের সময় 2 মেরু থেকে প্রচণ্ড শক্তিশালী গামা রশ্মির একটা স্রোত বেরিয়ে আসে। এই রশ্মি এতটাই শক্তিশালী যেটা হাজার হাজার আলোকবর্ষ দূরের কোনো গ্রহ থেকেও জীবনকে পুরোপুরি মুছে ফেলতে পারে। আর এই বিপদটা কিন্তু শুধু কোনো থিওরি নয়। আমাদের থেকে প্রায় ৮,০০০ আলোকবর্ষ দূরে WR104 নামের একটি তারাকা ব্যবস্থা রয়েছে, যা যে কোনো সময় একটি গামা রে বার্স্টে পরিণত হতে পারে, এবং এটি বেশ বিপজ্জনকভাবেই অস্থির। একজন বিজ্ঞানী এই পরিস্থিতিকে ঠিক এভাবেই বর্ণনা করেছেন: যদি WR104 থেকে বের হওয়া গামারশ্মি পৃথিবীর দিকে তাক করা থাকে, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমরা আক্ষরিক অর্থেই একটা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আছি। সৃষ্টি এবং ধ্বংসের এই খেলার পর চলুন আমাদের গল্পের শেষ অধ্যায়ে যাওয়া যাক। এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কী? সবকিছু একদিন কিভাবে শেষ হবে? বিজ্ঞানীরা এখন মনে করছেন মহাবিশ্বের শেষটা আগুনে নয়, বরং বরফে হবে। এর শেষ হবে এক চরম শীতলতায়, যাকে বলা হয় বিগ ফ্রিজ। ডার্ক এনার্জি নামে এক রহস্যময় শক্তি গ্যালাক্সিগুলোকে একে অপরের থেকে আরও দূরে ঠেলতে থাকবে। একসময় তারাগুলো এত দূরে চলে যাবে যে তাদের আলো আর পৌঁছাবে না। সব তারা একে একে নিভে যাবে, আর পড়ে থাকবে শুধু এক অন্তহীন, শীতল, জমাট বাঁধা অন্ধকার। তাহলে আমাদের এই অস্তিত্বের মানেটা কি দাঁড়ালো? এই যে এত বিশাল, এত উদাসীন একটা মহাবিশ্ব, সেখানে আমরা হয়তো স্রেফ একটা ভঙ্গুর, একটা আকস্মিক দুর্ঘটনা। সূর্যের আলোয় কাটানো আমাদের এই যে ছোট্ট একটা মুহূর্ত, এই সময়টুকুর দাম কি? কি করব আমরা এই সময়টাকে নিয়ে? এই